হ্যালো গাইস, নমস্কার বন্ধুরা। আমি রঞ্জিত। আজকে থেকে আমি ক্লাস 11th বায়োলজি এনসিইআরটির ফার্স্ট চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড শুরু করছি। সো বন্ধুরা, তোমরা যারা নিটের জন্য প্রিপারেশন শুরু করেছো, যারা তোমরা ক্লাস 11th বা 12-এ পড়ছো, বা অলরেডি যারা তোমরা ক্লাস 12 পাস আউট করেছো, নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা এই ভিডিওগুলোকে দেখতে পারো ভালো করে। এখান থেকে আশা করছি তোমাদের যদি কনসেপ্ট মানে কোনো প্রবলেম থাকে এই চ্যাপ্টারে, তাহলে তোমাদের সেই ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আমরা লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারে এখানে 4টা টপিক আমাদের আছে। 4টা টপিকের মধ্যে আজকে আমি ফার্স্ট টপিকটা ডিসকাস করব। ওকে, এখানে এই টপিকের মধ্যে যেসব ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আছে এবং প্রিভিয়াস ইয়ারে যেসব কোশ্চেনগুলো এই টপিক থেকে এসেছে, সেগুলো আমরা এই টপিকটা কভার করার পরে সলভ করব। তাহলে গাইস, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। আশা করছি তোমরা অন্য মানে এখানে এই টপিকের উপর আরও ভিডিও দেখেছো বা তোমরা নিজেরা পড়েছো, তো এই ভিডিওটা তোমরা দেখো। দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি অনেস্টলি বলছি। তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে 30 থেকে মানে মোটামুটি যেটা এখানে টাইম লাগবে 30 মিনিটের মতো হয়তো লাগবে। তো এখানে 4টা টপিক কী কী আছে আমাদের এটা দেখে নিই একটু। ফার্স্ট টপিক হলো হোয়াট ইজ লিভিং, তারপর ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, দেন 3 নাম্বার হলো ট্যাক্সোনমিক ক্যাটাগরি, অ্যান্ড 4 নাম্বার হচ্ছে লাস্টে যে টপিকটা আছে ট্যাক্সোনমিক্যাল এইডস। তাহলে আমি টোটাল 4টা ভিডিও হবে এই চ্যাপ্টারে, 4টা ভিডিও তোমরা দেখে নেবে। অ্যান্ড আরেকটা বলি যে নিটে তোমাদের 1 নাম্বার মানে একটা কোশ্চিন এখানে থেকে থাকবে, মানে 4 মার্কস তোমরা পাবেই। অ্যান্ড ছোটো চ্যাপ্টার এটা। তাহলে প্রথম যে এই পোর্শনটা আছে এটা কিছু নেই তেমন, এখান থেকে কোশ্চিন দেবে না, এটা বেসিক জিনিস, তোমরা পড়বে নিজেরাই বুঝতে পারবে আশা করছি। সো নেক্সট আমি স্লাইডে চলে যাব। প্রথম যেটা আমাদের টপিক শুরু হবে সেটা হলো আমাদের হোয়াট ইজ লিভিং। সো গাইস, আমরা জানি লিভিং বলতে এখানে কি লিভিং অর্গানিজমের কথা বলছে, জীবের কথা বলছে। তাহলে জীবের কি কি বৈশিষ্ট্য থাকবে সেগুলো আমরা মেইন কি পয়েন্ট কি টার্মগুলো আমি ডিসকাস করবো এবং কনসেপ্টগুলো, বাকি তোমাদের লাগবে না। হ্যাঁ, অ্যান্ড আমি যেগুলো বলবো সেগুলো তোমরা করবে, তাহলেই হয়ে যাবে। অ্যান্ড দেখো এখানে লিভিং অর্গানিজমের কী কী বৈশিষ্ট্য থাকবে। গ্রোথ মানে বৃদ্ধি হবে। অ্যান্ড রিপ্রোডাকশন মানে জনন। তারপর হলো এবিলিটি সেন্স এনভায়রনমেন্ট অ্যান্ড মাউন্ট এ সুইটেবল রেসপন্স টু আওয়ার মাইন্ড ইমিডিয়েটলি অ্যাজ এ ইউনিক ফিচার্স অফ দ্য লিভিং অর্গানিজম মানে পরিবেশের সঙ্গে যে মানে সাড়া প্রদানের ক্ষমতা এবং রেসপন্স দেওয়ার ক্ষমতা সেটা আছে লিভিং অর্গানিজমের। অ্যান্ড উই ক্যান এড সাম মোর ফিচার্স, আরও কিছু বৈশিষ্ট্য এখানে বলেছে। সেটা যেমন একটা হলো মেটাবলিজম, বিপাক ক্রিয়া, বাংলাতে তোমরা পড়েছো ক্লাস 10 লেভেলে। অ্যান্ড এবিলিটি টু সেলফ রেপ্লিকেট মানে প্রতিলিপিকরণের ক্ষমতা, মানে জেরক্স যেমন আমরা করি কিনা একটা দেহ থেকে আরেকটা দেহ তৈরি করা, যেটা সাধারণত ক্লোনিং একটা প্রসেস আছে। দেন সেলফ অর্গানাইজ থাকবে সেলগুলো। অ্যান্ড নিজেদের মধ্যে যেমন সেল অর্গানাইজেশন হয়। হ্যাঁ, অ্যান্ড ইন্টারেক্ট মানে ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে, প্রত্যেকটা জীবের মধ্যে কী হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া হয়। অ্যান্ড ইমার্জেন্স কথাটার অর্থ হলো বহির্গমন, এইভাবে কী হচ্ছে জীবের একটা আবির্ভাব হচ্ছে। দ্যাট ইজ ট্রাই টু এখন এই টপিকগুলো আমাদের যে বৈশিষ্ট্যগুলো জীবের, গ্রোথ, রিপ্রোডাকশন এবিলিটি টু সেন্স উইথ এনভায়রনমেন্ট, এগুলো আমাদের ডিটেলস পড়তে হবে এখানে এনসিইআরটি অনুসারে যতটা আমাদের বলেছে। কারণ কোশ্চিন কিন্তু তোমাদের এনসিইআরটি থেকেই থাকবে এবং এনসিইআরটির ওয়ার্ডগুলোকে মনে রাখতে হবে, বুঝতে পারছো। এনসিইআরটি দেখো ইউটিউবে প্রচুর ভালো ভালো বড় বড় কোম্পানির যেগুলো এডুকেশনাল চ্যানেল অনেক ভিডিও পাবে। একটা তোমাদের মেইন সিক্রেট বলছি, নিটে তুমি যদি ভালো বায়োলজিতে র্যাঙ্ক মানে টপ মার্ক করতে চাও, তাহলে এনসিইআরটি যেসব টিচাররা এনসিইআরটি ধরে পড়ায় বা এনসিইআরটিকে শো করে পড়ায়, সেটা তোমার ক্ষেত্রে বেশি ইফেক্টিভ হবে। কোনো একটা টিচার শুধু ওই টপিকটা বোর্ডে করাচ্ছে কিন্তু এনসিইআরটির ইয়েগুলো দেখাচ্ছে না, সেক্ষেত্রে আই থিঙ্ক আমার যেটা অভিজ্ঞতা, তুমি সেখানে কিন্তু বেশি তোমার যে ইফেক্টিভ তোমার মনে থাকবে না। এনসিইআরটিগুলো তোমাকে বারবার পড়ে 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 তোমার লাইনগুলো সব মানে ওই ওয়ার্ডগুলো তোমার মাইন্ডে গেঁথে যাবে। তাহলে তুমি কি করবে, এক্সামের সময় কি তোমার একটা সুবিধা হবে, কোশ্চিনগুলো কুইক ধরতে পারবে। কারণ এনসিইআরটির ওয়ার্ডগুলো এবং ওই লাইন থেকে পুরো এনসিইআরটির লাইন তুলে দেয়। তাহলে তোমরা সিরিয়াসলি যারা পড়ছো আমার কথাটা তারা তোমরা রিলেট করতে পারবে। আর যারা এখনও অতটা এনসিইআরটি পড়োনি তোমরা অতটা বুঝতে পারবে না, কিন্তু যারা খুব অলরেডি ভালোভাবে পড়েছো আমি যেই জিনিসটা বলছি আশা করছি তোমরা রিলেট করতে পারছো। দ্য অল লিভিং অর্গানিজম গ্রো। দেখো তাহলে ফার্স্ট এখানে কি বলছে যে গ্রো, সব লিভিং অর্গানিজমে কী করবে, গ্রো করবে, বৃদ্ধি করবে। এখন গ্রো বলতে কী বোঝাচ্ছে ইন ডিটেল যদি দেখি, যে ইনক্রিজ ইন মাস মানে ভরের বৃদ্ধি হবে, অ্যান্ড ইনক্রিজ ইন নাম্বার বৃদ্ধি হবে ইন্ডিভিজুয়ালসের। এটাকে টোয়াইন ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ বলেছে। তাহলে এটা মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অ্যান্ড
মাল্টিসেলুলার অর্গানিজম মানে বহুকোষী যেগুলো জীব, তাদের ক্ষেত্রে কি বলা হয়েছে, নেক্সট স্লাইডে চলে আসছি। গ্রোস বাই সেল ডিভিশন, মাল্টিসেলুলারগুলো সেল ডিভিশনের মাধ্যমে বৃদ্ধি হয় এদের। অ্যান্ড এখানে প্লান্টস আর হলো এনিমেলের মধ্যে একটা বিশেষ ডিফারেন্স বলছে, পার্থক্য। প্লান্টের ক্ষেত্রে আমরা কি দেখি, উদ্ভিদগুলো সারা জীবন ধরে তাদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে একটা সার্টেন এজ পর্যন্ত এই বৃদ্ধিটা দেখা যায়। এটা তোমরা জানো আশা করছি। সেল ডিভিশন, তারপর সেল ডিভিশন ওকার্স ইন সার্টেন টিস্যু রিপ্লেস। সেল ডিভিশন হওয়ার কারণ কি, সেল ডিভিশন হচ্ছে প্রতিনিয়ত আমাদের যে বিভিন্ন সেল মারা যাচ্ছে এবং সেগুলোকে যে রিপ্লেস করার জন্য কি হচ্ছে, ডিভিশন হচ্ছে এবং নতুন সেল তৈরি হচ্ছে। ইউনিসেলুলার অর্গানিজম গ্রোথ বাই সেল ডিভিশন, ইউনিসেলুলার যেগুলো অর্গানিজম সেগুলো সেল ডিভিশনের মাধ্যমে গ্রো করছে। ওয়ান ক্যান ইজিলি অবজার্ভ ইন দ্য ইনভিট্রো কালচার বাই সিম্পল কাউন্টিং দ্য নাম্বার অফ সেল আন্ডার মাইক্রোস্কোপ। তাহলে ইনভিট্রো শব্দটা খুব ইম্পর্টেন্ট। এখন ইনভিট্রো মানে হলো আউটসাইড দ্য বডি, বডির বাইরে টিস্যু কালচার করে বা সেল কালচার করা হয়। সেক্ষেত্রে সেগুলোকে আমরা যদি মাইক্রোস্কোপে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কতগুলো সেলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেটা বলছে। এখন এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন আছে নেক্সট, যেটা ইন মেজরিটি অফ হায়ার অ্যানিমেল অ্যান্ড প্লান্ট, মানে বেশিরভাগ উচ্চ শ্রেণীর মানে উন্নত প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশনটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে এই শব্দগুলো একটু টেকনিক্যাল শব্দ। রিপ্রোডাকশন অ্যান্ড গ্রোথের মধ্যে গিয়ে একটু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট মানে বোঝাচ্ছে যে এই ঘটনা দুটো একই সঙ্গে ঘটনা, মানে যখন গ্রোথ হবে তখন বৃদ্ধিটা হয় না, যখন রিপ্রোডাকশন হবে তখন কিন্তু বৃদ্ধি হয় না। তাহলে বুঝতে পারলে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে এটাই বোঝাচ্ছে। এক্সক্লুসিভ মানে যেই ঘটনাটা একটা নির্দিষ্ট সময় হচ্ছে, অন্য সেটা ওই বৈশিষ্ট্যটা কী হবে, অন্য জায়গায় প্রকাশ পাবে না। বুঝতে পারছো, এটা ইম্পর্টেন্ট। এটা বিভিন্ন তোমরা যে যদি কোশ্চিন ব্যাংক করো, হ্যাঁ, তোমার স্যাম্পল বিভিন্ন রাইটারের যেগুলো এমটিজি বা বাজারে পাওয়া যায় সেগুলোতে কিন্তু এই লাইনগুলো কোশ্চিন আসে। ওকে, ওয়ান মাস্ট রিমেম্বার দ্যাট দ্য ইনক্রিজ ইন বডি মাস ইজ কনসিডার্ড এজ এ গ্রোথ। তাহলে ইনক্রিজ ইন বডি মাস যেটাকে কী হচ্ছে, কনসিডার করা হচ্ছে গ্রোথ হিসাবে, বৃদ্ধি হিসাবে। অ্যান্ড নন লিভিং অবজেক্টস অলসো গ্রো ইফ উই টেক ইনক্রিজ ইন বডি মাস অ্যাজ এ সার্টেন অ্যাজ এ ক্রাইটেরিয়ন অফ গ্রোথ। তাহলে নন লিভিং যে অবজেক্ট মানে যারা জড়বস্তুর ক্ষেত্রে এই গ্রোথটা তাদের কীভাবে হচ্ছে, ইনক্রিজ ইন বডি মাস মানে দেহের তাদের ভর বাড়ছে, এটাকে ধরা হচ্ছে বৈশিষ্ট্য হিসাবে। যেমন নন লিভিংয়ের ক্ষেত্রে এখন বৃদ্ধিটা কীভাবে হচ্ছে, দেখো জড়বস্তু বৃদ্ধি হয়, তাহলে কীভাবে হচ্ছে এটা আমাদের এখানে জানতে হবে। যেমন মাউন্টেন্স পর্বত, বোল্ডার মানে হলো যে কী বলবো, বোল্ডার মানে হলো যে পাথরের যে বড় বড় পাথরের টিলাগুলো, ওগুলোকে অ্যানসেন্ট মাউন্টস মানে বালির ঢিপি, এগুলো এদের গ্রো হয় দেখা কীভাবে গ্রো হয়। হাউএভার দিস কাইন্ড অফ গ্রোথ এক্সিবিট বাই নন লিভিং অবজেক্ট বাই অ্যাকুমুলেশন, এই যে নন লিভিং যে অবজেক্টগুলো এগুলো গ্রো করছে তাদের অ্যাকুমুলেশন অফ মেটেরিয়ালস অন দ্য সারফেস, তাদের বাইরে কি হচ্ছে, পদার্থের জমা হচ্ছে। যেমন বালির ঢিপিতে, মরুভূমিতে যদি যাও বালির ঢিপির উপরে কী হয়েছে, বালি আরও জমা হয়ে হয়ে কি তার উচ্চতা বৃদ্ধি পাবে। একইভাবে কোনো মাটির ঢিপিতে বা পাথরের উপরে আরও পাথর জমা হয়ে গিয়ে ধীরে ধীরে তাদের উচ্চতাটা হাইটটা বাড়বে। ইন লিভিং অর্গানিজম দ্য গ্রোথ ইজ ফ্রম ইনসাইড, কিন্তু লিভিং অর্গানিজমের ক্ষেত্রে যে গ্রোথটা হয় সেটা ভিতরের দিকে হয়। এটা তাহলে ডিফারেন্স, এখানে এটা কোশ্চিন হবে, স্টেটমেন্ট টাইপের যে কোশ্চিনগুলো হয়। অ্যান্ড গ্রোথ দেয়ার ফোর ক্যান নট বি টেকেন এজ এ ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজম। তাহলে গ্রোথটাকে ডিফাইনিং প্রপার্টি বলা যাবে না। কেন, গ্রোথটা হলো লিভিংয়ের মধ্যে হচ্ছে, নন লিভিংয়ের মধ্যে হচ্ছে, তাহলে ডিফাইনিং বলতে পারবো না। ডিফাইনিং প্রপার্টিকে আগে বলে, ডিফাইনিং প্রপার্টি মানে যেই বৈশিষ্ট্যটা শুধু হয় লিভিং দেখাবে আর নন লিভিং দেখাবে। লিভিং যদি যেই বৈশিষ্ট্যটা অনলি লিভিং দেখাবে তখনই ওই বৈশিষ্ট্যটা দিয়ে বলতে পারবো যে এটা লিভিং অর্গানিজমের ডিফাইনিং প্রপার্টি। ক্লিয়ার? অ্যান্ড কন্ডিশনস আন্ডার হুইচ ইট ক্যান বি অবজার্ভ ইন অল লিভিং অর্গানিজম হ্যাভ টু বি এক্সপ্লেইন অ্যান্ড দেন উই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ লিভিং সিস্টেম। তাহলে যেসব কন্ডিশনগুলো লিভিং অর্গানিজম দ্বারা শো করবে সেগুলো দ্বারাই আমরা বলতে পারবো যে সেগুলো কী হবে, লিভিং অর্গানিজমের ক্যারেক্টারিস্টিক্স হবে। অ্যান্ড ডেড অর্গানিজম ডাজ নট গ্রো, ডেড যেগুলো মৃত জীব তো কোনো দিন মৃত জিনিস মানে জড় বস্তু গ্রো করবে না, এটার সাথে জানি আমরা জানো। নেক্সট স্লাইডে চলে আসবো এবার। এরপরে যেটা আমাদের বৈশিষ্ট্য পড়তে হবে সেটা হলো রিপ্রোডাকশন। এই রিপ্রোডাকশন মানে জনন জানো, আচ্ছা আমরা জানি যে জনন কী হয়,
জনন হলো দু প্রকারের হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশন আর হলো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এখন এই মাল্টিসেলুলার মানে বহুকোষী জীবের ক্ষেত্রে রিপ্রোডাকশন রিফার্স দ্য প্রোডাকশন অফ প্রোজেনি। তাহলে রিপ্রোডাকশনের মাধ্যমে কী তৈরি হয়? প্রোজেনি তৈরি হয়। প্রোজেনি মানে হলো বাচ্চা। ওকে, অ্যান্ড মোর অর লেস সিমিলার টু দোজ প্যারেন্টস। তাহলে প্রজেনি যে তৈরি হচ্ছে তার যে ফিচার যে বৈশিষ্ট্য হয় সেটা হলো প্যারেন্টসের মতো হতে পারে। প্যারেন্টের কিছু গুণ থাকে, মিল থাকে, কম অথবা বেশি থাকতে পারে। সেটা ইনভেরিয়েবলি ইমপ্লিসাইড ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন। এখন সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে বলছে হায়ার অর্গানিজম বা মাল্টিসেলুলার অর্গানিজমরা কী করে? সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমাদের যেগুলো মানে বাচ্চা তৈরি হয় সেক্সুয়াল রিপ্রোডাকশনে, সেক্ষেত্রে কী হয়? তাদের প্যারেন্টসের সঙ্গে কী হয়? একটা পার্থক্য থাকে, মানে হুবহু একবারে হয় না যে প্যারেন্টসের বডির মতো বাচ্চাদের মানে ইয়েটা হয় না, কারণ ভেরিয়েশন হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশনে ভেরিয়েশন থাকে। ওকে, এটাই বলছে অপরিবর্তনীয়ভাবে ইমপ্লিসাইড একটা অর্থ। অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কী হয়? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু একদম কপি হয়, মানে প্যারেন্টসের যেমন বডি, প্যারেন্টস বলতে মানে মাতা পিতা আর হলো বাচ্চাদের যে বডির মধ্যে মরফোলজিক্যাল দেখতে কী হয়, এরা একই হয়, মরফোলজিক্যালি সিমিলার হয়। এখানে কিছু এখন জীবের দেওয়া আছে বৈশিষ্ট্য, তারা কীভাবে রিপ্রোডিউস করছে সেগুলো আমাদের ইম্পর্টেন্ট খুব পরীক্ষার জন্য। যেমন ফাঙ্গি মাল্টিপ্লাই অ্যান্ড স্প্রেড ইজিলি টু দ্য মিলিয়নস অফ এসেক্সুয়াল স্পোর্স দে প্রডিউস। তাহলে ফাঙ্গি কী করছে? তাদের যে অফস্প্রিং তৈরি করছে অনেক কি স্পোর্টসের সাহায্যে। তাহলে এটা মনে রাখবে। ইন লোয়ার অর্গানিজম লাইক ইস্ট অ্যান্ড হাইড্রা হলো বার্ডিংয়ের মাধ্যমে প্রডিউস করে তাদের অফস্প্রিং প্রডিউস বা প্রজেনি। অ্যান্ড ইন প্ল্যানেরিয়া বা ফ্ল্যাট ওয়ার্ম, চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি যেটাকে বলি, উই অবজার্ভ ট্রু রিজেনারেশন। এদের ক্ষেত্রে হয় ট্রু রিজেনারেশন, মানে পুনরুৎপাদনের মাধ্যমে এরা নতুন নিউ অর্গানিজম তৈরি করে। এখন কীভাবে হয় এটা? ফ্র্যাগমেন্টেড অর্গানিজম, মানে প্ল্যানেরিয়া বা ফিতা কৃমির একটা কোনো দেহের যদি অংশ ছুটে যায় কি না, সেটাই কি হবে? একটা নিউ নতুন অবশ্যই প্রজেনিতে তৈরি হবে। বুঝতে পারলে? দ্য ফাঙ্গি অ্যান্ড ফিলামেন্টাস এলগি, দ্য প্রোটোনিমা অফ মসেস অল ইজিলি মাল্টিপ্লাই বাই ফ্র্যাগমেন্টেশন। তাহলে ফাঙ্গি, ফিলামেন্টাস এলগি অ্যান্ড প্রোটোনিমা অফ মসেস এগুলো হলো ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে রিপ্রোডিউস করছে বা নতুন প্রজেনি তৈরি করছে। তো এই পোর্শনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এখান থেকে কিন্তু কোশ্চিন আসে, এখান থেকে বিশেষ করে বামপক্ষ ডানপক্ষ মেলানো কোশ্চিন যেটা টাইপের হয় সেই কোশ্চিনগুলো আসতে পারে। অ্যান্ড হোয়েন ইট কামস টু ইউনিসেলুলার অর্গানিজম লাইক ব্যাকটেরিয়া, ইউনিসেলুলার অ্যালগি, অ্যামিবা, রিপ্রোডাকশন ইজ সিনোনিমাস উইথ গ্রোথ। এখন দেখো রিপ্রোডাকশনটা যেগুলো নিম্ন শ্রেণীর মানে ইউনিসেলুলার অর্গানিজম, তাদের ক্ষেত্রে কি হচ্ছে? তাদের যে গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন কি একই ধরনের, মানে এদের ক্ষেত্রে যদি আমি এমিবার ক্ষেত্রে আমরা দেখেছি মাধ্যমিক লেভেলে তোমরা পড়েছো, এমিবার যেটা ওর বিশেষ কোনো রিপ্রোডাকশন পদ্ধতি নেই, ও হচ্ছে মাল্টিপ্লাই করছে, ওটার মাধ্যমেই একটা নতুন এমিবা তৈরি হচ্ছে, মানে এমিবার ক্ষেত্রে ওটাকেই রিপ্রোডাকশন বলতে পারি। বুঝতে পেরেছো? তার নাম্বার বাড়ছে মানে ওর রিপ্রোডাকশন হচ্ছে, এবং রিপ্রোডাকশন যদি বলি ওটা আবার গ্রোথও একই। ওকে, সো এই জিনিসটাই বলছে এখানে। তাহলে ইট ইজ ইনক্রিজ ইন নাম্বার অফ সেলের নাম্বার বৃদ্ধি পাচ্ছে। অ্যান্ড উই অলরেডি ডিফাইন দ্য গ্রোথ অ্যান্ড ইকুইভ্যালেন্ট টু ইনক্রিজ ইন সেল নাম্বার। তাহলে গ্রোথের ক্ষেত্রে কী হবে? সেল নাম্বার বৃদ্ধি পাবে আর মাস বৃদ্ধি পাবে। প্রথমে এটা আমরা পড়েছি যখন গ্রোথের বৈশিষ্ট্য পড়ি, নাম্বার আর হলো সেল নাম্বার বৃদ্ধি পায় আর হলো মাস বৃদ্ধি পায়, টোয়াইন ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ যেটাকে বলা হয়। হ্যান্স উই নোটিস দ্যাট দ্য সিঙ্গেল সেল অর্গানিজম এখানে তারপর একটা গুরুত্বপূর্ণ যেটা, তাহলে এক্ষেত্রে এখান থেকে বোঝা যাচ্ছে যে সিঙ্গেল সেল যেগুলো ইউনিসেলুলার অর্গানিজম, তাদের ক্ষেত্রে গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশনটা মানে ক্লিয়ারলি বোঝা যায় না। ভেরি নট ক্লিয়ার অ্যাবাউট ইউজেস অফ টু টার্মস। তাদের ক্ষেত্রে গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন ভালোভাবে মানে আলাদা আলাদা করে ডিফাইন করতে পারি না। সো এটা কোশ্চিন হতে পারে। ফার্দার দেয়ার আর মেনি অর্গানিজম লাইক ডু নট রিপ্রোডিউস। আচ্ছা, কিছু কিছু অর্গানিজম আছে যেগুলো কী হয়? রিপ্রোডিউস করতে পারে না, মানে বাচ্চা উৎপাদনের ক্ষমতা নেই। যেমন মানুষের ক্ষেত্রেও আমরা যারা যেসব মহিলারা বাচ্চা উৎপাদনের ক্ষমতা থাকে না তাদের কী বলি? বন্ধা বলি। তারপর এরকম একটা বলি মিউলস, খচ্চর কীভাবে তৈরি হয়? ঘোড়া আর হলো গাধার মিলনে কী হয়? খচ্চর আসে। তো খচ্চরের আবার কী হয়? পুনরুৎপাদন ক্ষমতা থাকে না, মানে তার যে মানে তার থেকে খচ্চর থেকে যে নতুন সে করবে, প্রজেনি তৈরি করবে, তার কিন্তু সেটা নেই। অ্যান্ড স্টাইল মানে হলো বন্ধা। তাহলে ওয়ার্কার বিস, যে শ্রমিক মৌমাছি, তারপর ইনফার্টাইল হিউম্যান যেটা বললাম। সো এই জায়গাটা ইম্পর্টেন্ট, এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। হ্যান্স দ্য রিপ্রোডাকশন অলসো ক্যান নট,
তাই কী হবে, রিপ্রোডাকশন যেটা জনন ক্যান নট বি অ্যান অল ইনক্লুসিভ ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং অর্গানিজম। তাহলে রিপ্রোডাকশনটাকে আমরা সবার মধ্যে ফেলতে পারবো না, যে এর মাধ্যমে আমরা সবাই সব লিভিং অর্গানিজমকে ডিফাইন করতে পারবো না, কারণ এর মধ্যে এক্সেপশন আছে। ওকে, অ্যান্ড অফকোর্স নন লিভিং অবজেক্টস ক্যাপেবল অফ রিপ্রোডিউসিং অর রিপ্লিকেটিং বাই ইটসেলফ। যেগুলো নন লিভিং অবজেক্ট মানে যাদের মধ্যে প্রাণ নেই, জড় পদার্থ, তারা ক্যাপেবল অফ নন লিভিং অবজেক্ট করতে পারে না, রিপ্রোডিউসিং করতে পারবে না এবং রেপ্লিকেট করতে পারবে না, মানে প্রতিলিপি তৈরি করতে পারবে না। সো বুঝতে পারলে আশা করছি। নেক্সট টপিকে চলে যাব। আমাদের এখানে নেক্সট যে টপিকটা, টপিক বলতে বৈশিষ্ট্য, এখানে আমরা দ্য লিভিং টপিক পড়ছি, তার মধ্যে এগুলো বৈশিষ্ট্য পড়ছি। তার মেটাবলিজম মানে হলো বিপাক ক্রিয়া। এখন বিপাক ক্রিয়া কি, এটা ভেরি সিম্পল, মাধ্যমিক লেভেলে পড়ছো। বিপাক ক্রিয়া ক্যাটাবলিজম, অ্যানাবলিজম দু ধরনের হয়, উপচিতি বিপাক, অপচিতি বিপাক, বুঝতে পারছো? তার মধ্যে এখন এই বিপাক বলতে কি বলছি, আমাদের বডির মধ্যে যে কোনো প্রাণীর মধ্যে ভিতরে যে বিভিন্ন ধরনের কেমিক্যালসগুলো অ্যান্ড কেমিক্যালসের মধ্যে যে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে, বায়োমলিকুলসগুলো, আমরা যেসব খাবার খাচ্ছি, বিভিন্ন ধরনের প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, আরও যেগুলো আমরা ইনটেক করছি, সেগুলোর মধ্যে কী হচ্ছে, সে জটিল ফর্ম থেকে ভেঙে কী হচ্ছে, সরল ফর্মে তৈরি হচ্ছে। এই যে রিয়াকশানগুলো চেয়ান ওয়াইজ ঘটছে, বিভিন্ন এনজাইমের সাহায্যে এবং অন্য কেমিক্যালসের সাহায্যে, এগুলো যে একসঙ্গে থাউজেন্ডস অফ মেটাবলিক যে রিয়াকশান অকারিং সাইমultaneously স্বতঃস্ফূর্তভাবে ইনসাইড অল লিভিং অর্গানিজম, এগুলোকে একসঙ্গে বলা হচ্ছে কি, মেটাবলিজম। নেক্সট স্লাইডে যদি চলে আসি, সবার ক্ষেত্রে, যেটা ইউনিসেলুলারের ক্ষেত্রেও হয়, মাল্টিসেলুলারের ক্ষেত্রেও হয়, দেখো এটা বলছে। হ্যাঁ, আশা করছি বুঝতে পারলে। অ্যান্ড অল প্লান্টস অ্যান্ড অ্যানিমাল, ফাঙ্গি, মাইক্রোবস এক্সিবিট, দেখো সবাই কী করে মেটাবলিজম শো করবে। অ্যান্ড সাম টোটাল অফ কেমিক্যাল রিয়াকশন অকারিং আওয়ার বডি ইজ মেটাবলিজম। নো নন লিভিং অবজেক্ট এক্সিবিট মেটাবলিজম। দেখো এখানে যেটা, যার মধ্যে প্রাণ নেই, মানে নন লিভিং অবজেক্ট, তারা কী করবে, মেটাবলিজম শো করবে না। মেটাবলিক রিয়াকশান ক্যান বি ডেমনস্ট্রেটেড আউটসাইড বডি। এখন বলছে যে মেটাবলিক যে রিয়াকশান, সেটা বাইরেও কি করা যায়, দেখানো যায়, আউটসাইড দ্য সেল ফ্রি সিস্টেমের ক্ষেত্রে। কীভাবে? অ্যান আইসোলেটেড মেটাবলিক রিয়াকশান আউটসাইড দ্য বডি অফ অ্যান অর্গানিজম পারফর্ম ইন টেস্ট টিউব বেবি। যেমন টেস্ট টিউব বেবি শুনেছো তোমরা, টেস্ট টিউবে কী করা হয়, সেক্ষেত্রে বাইরে থেকে মানে ডোনারের কাছ থেকে কালেক্ট করে ওভাম বা স্পাম কালেক্ট করে ফার্টিলাইজেশন ঘটানো হয়, ওই বডির বাইরে হচ্ছে। হ্যাঁ, এটা ইনভিট্রো মধ্যে পড়ে, ফার্টিলাইজেশন যেটাকে বলি আমরা। এটা কিন্তু নন লিভিং কারোর মধ্যে ফেলছে না। হ্যাঁ, না নন লিভিং না নন লিভিং। হ্যান্স তাই কনক্লুশন করা যায় যে মেটাবলিজম যে প্রসেসটা, মেটাবলিজম ক্রিয়াটা হলো একটা ডিফাইনিং ফিচার্স অফ অল লিভিং অর্গানিজম উইদাউট এক্সেপশন, কোনো ব্যতিক্রম ছাড়াই। বুঝতে পারলে? শুধু যদি টেস্ট এটাকে ছেড়ে দিই। অ্যান্ড আইসোলেটেড মেটাবলিক রিয়াকশান ইন ভিট্রো আর নট লিভিং। দেখো আইসোলেটেড যেগুলো মেটাবলিক রিয়াকশান হচ্ছে ল্যাবের ক্ষেত্রে, কালচার করা হচ্ছে বডির বাইরে, সেটা নট লিভিং থিংস নয়, বাট শিওরলি যেখানে ওখানে যে রিয়াকশান হচ্ছে, কোনো একটা টিস্যুকে নিয়ে, সেলকে নিয়ে কালচার করা হয়, হ্যাঁ, একটা থেকে আরেকটা, যে মাইক্রো প্রপাগেশন প্রসেস পড়েছে মাধ্যমিক লেভেলে। হ্যাঁ, সো কিন্তু রিয়াকশান যে হচ্ছে কি না, লিভিং রিয়াকশান হয় ওখানে। ওকে, হ্যান্স দ্য সেলুলার অর্গানাইজেশন অফ দ্য বডি ইজ দ্য ডিফাইনিং ফিচার্স অফ লাইফ ফর্ম। তাহলে সেলুলার অর্গানাইজেশনটা কী হবে, একটা ডিফাইনিং ফিচার্স হবে কার, লাইফ ফর্মসের। কারণ যার মধ্যে লাইফ থাকবে তার কী হবে, তার মধ্যে সেলুলার অর্গানাইজেশন অবশ্যই থাকবে। ক্লিয়ার? নেক্সট টপিক, আমাদের নেক্সট ইয়াতে চলে আসবো, বৈশিষ্ট্যে চলে আসবো। হ্যাঁ, নেক্সট কী বলেছে, ওরই পার্ট আছে এখানে। পারহ্যাপস দ্য মোস্ট অবভিয়াস অ্যান্ড টেকনিক্যাল কমপ্লিকেটেড ফিচার্স অল লিভিং অর্গানিজম। যেটা কমপ্লিকেটেড সব থেকে ফিচার্স হচ্ছে হায়ার অ্যানিমালের ক্ষেত্রে, অর্গানিজমের ক্ষেত্রে, সেটা হলো সেন্স। হ্যাঁ, সেন্স দিয়ার সারাউন্ডিংস অর এনভায়রনমেন্ট। মানে উচ্চ শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে বা যে কোনো প্রাণী, অধিকাংশ প্রাণী কী হয়েছে, পরিবেশের সঙ্গে কী হয়, সারা প্রদানের ক্ষমতা আছে। পরিবেশের বাইরে যে বিভিন্ন ধরনের হয়, স্টিমুলাস, উদ্দীপনা পায়, সেগুলোর সঙ্গে আমরা কি ক্রিয়া প্রতিক্রিয়া করি। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্টিমুলি বা যেগুলোকে আমরা উদ্দীপক বলি বাংলাতে। এখন এই স্টিমুলিগুলো কী কী হতে পারে, ফিজিক্যাল সরি গাইস, ফিজিক্যাল হতে পারে, শারীরিক হতে পারে,
অ্যান্ড কেমিক্যাল হতে পারে, রাসায়নিক হতে পারে, অ্যান্ড বায়োলজিক্যাল হতে পারে। ফিজিক্যাল মানে যেগুলো বাইরে থেকে প্রভাব ফেলবে তার প্রভাবে আমরা সাড়া দেবো। অ্যান্ড কেমিক্যাল, রাসায়নিক, বায়োলজিক্যাল মানে বডির ভিতরে হতে পারে, যেমন হরমোনসগুলো কি উদ্দীপক প্রাণীদের ক্ষেত্রে ক্লাস 10-এ পড়েছো। অ্যান্ড উই সেন্স আওয়ার এনভায়রনমেন্ট থ্রু আওয়ার সেন্স অর্গ্যান, আমরা সেন্স করতে পারি এনভায়রনমেন্টকে, অনুভব করতে পারি কি আমাদের সেন্স অর্গ্যান আছে বিভিন্ন, তাই না? প্লান্টস রেসপন্ড টু এক্সটার্নাল অ্যাক্টিভিটি, এখন প্লান্টের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের আমাদের উদ্দীপকের প্রভাবে ওরা কি সাড়া দেয়। ক্লাস 10-এ পড়েছো তোমরা, হ্যাঁ, প্লান্ট হরমোনে পড়েছো। হ্যাঁ, লাইট, যেমন লাইট, ওয়াটার, টেম্পারেচার, এগুলো তাদের কি উদ্দীপক, এর প্রভাবে কী হচ্ছে উদ্ভিদে সাড়া দেয়। অ্যান্ড অর্গানিজম, পলিউটেন্ট মানে দূষক, অ্যান্ড অল অর্গানিজম ফ্রম প্রক্রিওটস টু দ্য মোস্ট কমপ্লেক্স ইউক্রিয়েট ক্যান সেন্স অ্যান্ড রেসপন্ড টু দ্য এনভায়রনমেন্টাল কিউস। তাহলে এই যে প্রক্রিওট থেকে শুরু করে মানে নিম্ন শ্রেণীর ব্যাকটেরিয়া থেকে শুরু করে কমপ্লেক্স ইউক্রিয়েটস মানে উন্নত প্রাণীদের, ইউক্রিয়েটস বলতে ক্যান সেন্স করতে পারে অ্যান্ড রেসপন্স দিতে পারে এনভায়রনমেন্টের কিউজ বলতে ইঙ্গিত। হ্যাঁ, এনভায়রনমেন্ট থেকে যেটা সে যেরকম পাবে, ইঙ্গিত পাবে, হ্যাঁ, স্টিমুলাসের মাধ্যমে, তা সেই হিসাবে সে কী করবে, সাড়া প্রদান করবে। ওকে। অ্যান্ড ফটোপিরিয়ডস এফেক্ট, ফটোপিরিয়ডস বলতে আলোক পর্যায়বৃত্তি, ভেরি ইম্পর্টেন্ট, যে আলোর প্রভাব আছে প্রাণীদের উপর, উদ্ভিদের উপর। এফেক্টস রিপ্রোডাকশনের ক্ষেত্রে, অ্যান্ড ইন সিজনাল ব্রিডার্স তাদের ক্ষেত্রে আলো প্রভাব ফেলে। অ্যান্ড বোথ প্লান্টস অ্যান্ড অর্গানিজম দেয়ারফোর আচ্ছা, অ্যান্ড অ্যানিমালস অ্যান্ড অল অর্গানিজম হ্যান্ডেল কেমিক্যাল এন্টারিং দেয়ার বডিজ, অল অর্গানিজম হ্যান্ডেল করে, কেমিক্যাল থাকে বডিতে। অ্যান্ড অল অর্গানিজম দেয়ারফোর আর অ্যাওয়্যার অফ দেয়ার সারাউন্ডিংস, আমরা অবগত বা আমরা বুঝতে পারি সারাউন্ডিংসে কী হচ্ছে। অ্যান্ড হিউম্যান বিংস দ্য অনলি অর্গানিজম, দ্য ভেরি ইম্পর্টেন্ট, এই যে অনলি শব্দ এখানে কোশ্চিন এইভাবেই হয়। কোশ্চিনগুলো যে নিটের তৈরি হবে, ডিফারেন্সটা কোথায় থাকবে দেখবে, অপশনে অনলি, বাট, ওই জায়গাগুলোতে এর কী টার্মগুলো মানে করতে হয়, পয়েন্ট আউট করতে হয়। অনলি কথাটা, হ্যাঁ, অনলি অর্গানিজম হু অ্যাওয়্যার হিমসেলফ, দেখো সব প্রাণীর মধ্যেই সেন্স ক্ষমতা আছে, আমাদের আশপাশে যত তোমরা প্রাণী দেখবে, কিন্তু একমাত্র যেটা প্রাণী মানে বৈশিষ্ট্য যেটা হলো মানুষের মধ্যে কি দেখো, অনুভব ক্ষমতা তো অন্য প্রাণী ইয়েদের মধ্যেও আছে, কিন্তু প্রাণী তার মধ্যে সবথেকে বিশেষ যেটা হলো অ্যাওয়ার অফ হিমসেলফ, মানে নিজের যে আত্মসচেতনতা, যে সেলফ কনসিয়াসনেসটা কিন্তু শুধুমাত্র মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই, বা কিছু কিছু প্রাণী আছে এক্সেপশন যাদের মধ্যে উন্নত বৈশিষ্ট্য থাকে, হ্যাঁ, বিবেক বলতে পারি, হ্যাঁ, কনসিয়াসনেস। দেয়ারফোর বিকামস দ্য ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজম, তাহলে এই যে কনসিয়াসনেসটা একটা হলো কি ডিফাইনিং প্রপার্টি কার, লিভিং অর্গানিজমের ক্ষেত্রে, ভেরি ইম্পর্টেন্ট, কারণ নন লিভিংয়ের মধ্যে তো কনসিয়াসনেস থাকবেই না। ওকে। অ্যান্ড হোয়েন ইট কামস টু হিউম্যান বিংস ইট ইজ মোর ডিফিকাল্ট টু ডিফাইন দ্য লিভিং স্টেট। দেখো হিউম্যান বিংয়ের ক্ষেত্রে মানে মানুষের ক্ষেত্রে বলছে যদি দেখি, এই লিভিং স্টেটটাকে ডিফাইন করা কিছু কিছু ক্ষেত্রে জটিল হয়ে পড়ে। কখন? এই যে একটা পেশেন্ট যখন মানে রোগী লেইং অন কমা, যখন কমাতে থাকে, মানে কোনো একটা কারণে ধরো অ্যাক্সিডেন্টাল কারণ হতে পারে, সে কী হয়েছে, কমায় চলে গেছে। এখন এই অবস্থায় কি হয়, তাকে শুধু মেশিনের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়, তার কি করে হার্ট, লাংস রিপ্লেস করা হয়। অ্যান্ড পেশেন্ট আদারওয়াইজ ব্রেন ডেডও হতে পারে, মানে ব্রেন ডেড মানে হলো কি মাথা মারা গেছে কিন্তু তার বডি চলছে, অ্যান্ড কোনো মানে তার মধ্যে কোনো সেলফ কনসিয়াস নেই, বুঝতে পারলে? তাহলে এই জায়গাটাতে কি হচ্ছে, যে লিভিং স্টেটটাকে ডিফাইন করা খুব একটু জটিল হয়ে পড়ে। পেশেন্ট ইজ নেভার কাম ব্যাক টু নর্মাল লাইফে আসতে পারবে না, লিভিং অনলি মানে এটাকে ডিফাইন করতে পারবো না। তো এগুলো জটিল কিছু কিছু আছে, যেটা আমাদের এখনও অবধি ওইরকম মানে সায়েন্সে এখনও ক্লিয়ার এটার আসেনি, তো এটা আমাদের নিয়ে অতটা ভাবার চিন্তা নেই। নেক্সট আমাদের যেটা আছে নেক্সট পেজে, হ্যাঁ, ইন হায়ার ক্লাসেস, এখন উচ্চ ক্লাসে যদি দেখি, ইউ উইল কাম টু নো অল লিভিং ফেনোমেনা আর ডিউ টু দ্য আন্ডারলাইং ইন্টারাকশান। তাহলে হায়ার ক্লাসে কী হচ্ছে, আন্ডারলাইং ইন্টারাকশান করছি আমরা একে অপর বিভিন্ন জীবের মধ্যে বা নিজেদের মধ্যে, যেমন আমরা ক্রিয়া প্রতিক্রিয়া করছি। প্রপার্টিস অফ টিস্যু আর নট প্রেজেন্ট ইন দ্য কনস্টিটিউয়েন্ট সেল। দেখো প্রপার্টিস অফ টিস্যুর যে প্রপার্টি নট প্রেজেন্ট ইন দ্য কনস্টিটিউয়েন্ট অফ সেল বাট অ্যারাইজ অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ইন্টারাকশন অমং দ্য কনস্টিটিউয়েন্ট সেল। এখন এই যে দেখো আমরা জানি আমাদের শরীর কীভাবে গঠিত হয়েছে, কোষ দ্বারা,
কোষকে আমরা ফাংশনাল ইউনিট অ্যান্ড বিল্ডিং ব্লক অফ দ্য বডি বলি। এখন এই যে আমাদের বডিতে যে কোনো বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে কি না, অ্যাকচুয়ালি সেই বৈশিষ্ট্যগুলো আসছে, আমি যদি একবারে মেইন জায়গাটা বলি, যে একটা সেলের মধ্যে আবার কি আছে, বিভিন্ন ধরনের মলিকিউলস আছে। ওই মলিকিউলসগুলোর যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটাই কিন্তু প্রকাশ পাচ্ছে সেলের মধ্যে। সেল থেকে এখন সেল আবার কি, সেল নিয়ে অনেকগুলো সেল নিয়ে টিস্যু গঠিত। এখন এই টিস্যুটার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে কি না, সেগুলো হচ্ছে সেলটা যেই মলিকিউলসগুলো কনস্টিটিউয়েন্ট মানে উপাদানগুলো দ্বারা তৈরি, তাদের যে বৈশিষ্ট্য সেটাই প্রকাশ পাবে, সেই জিনিসটা বলছে। একটু কনসেপচুয়াল এখানে। সিমিলারলি প্রপার্টিজ অফ সেলুলার অর্গানেলস, এই যে সেলুলার যে অর্গানেলস আমরা যেটা কোষ অঙ্গাণু বলি বাংলাতে, আর নট প্রেজেন্ট in the molecular constituent of the organelle but arise the result of interaction among the molecular components comprising of organelles। তাহলে দেখো যে জিনিসটা আমি বললাম, এখন একটা সেল যে বিভিন্ন যে মলিকিউলসগুলো নিয়ে গঠিত, ওকে, সেই জায়গায় এটা কেমিস্ট্রি একটু যারা বুঝো ভালো করে তারা বুঝতে পারবে। মলিকুলার কম্পোনেন্ট যেগুলো অর্গ্যানগুলোর মধ্যে আছে, সে তাদের মধ্যে রিয়াকশান হচ্ছে, বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, সেই ধর্মগুলোই কিন্তু প্রকাশ পাচ্ছে সেলের মধ্যে। আর আলটিমেটলি যদি বলি কি না, আমাদের বডিটা মানে ওই যে ওখান থেকে আসছে মেইন এই যে আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া। অ্যান্ড দিস ইন্টারেকশন রেজাল্ট ইন ইমার্জেন্ট প্রপার্টি এট দ্য হায়ার লেভেল অফ অর্গানাইজেশন। এই যে এই ইন্টারেকশনটাই মানে একবারে লোয়েস্ট লাস্ট বিন্দুতে যেটা ঘটছে, সেটাই কিন্তু ধীরে ধীরে আমাদের হায়ার লেভেলে প্রকাশ পাচ্ছে অর্গানাইজেশনে। ওকে, এখন আমি একটু যদি একটা জিনিস বলি এখানে ইন্টারেস্টিং, যে কেমিস্ট্রিতে আমরা পড়ি কি না, কেমিস্ট্রির মধ্যে যে একটা এলিমেন্টগুলো একটা নিউট্রাল অবস্থায় থাকে, তারপর আয়নিক অবস্থায় থাকে। তো যে কোনো এলিমেন্ট চায় বা কম্পাউন্ড চায় কি স্টেবল অবস্থায় থাকতে, অস্টক আমরা লো পড়েছি অস্টক সূত্র, তাহলে তারা স্টেবিলিটি বজায় রাখতে চায় সবসময়। আর এই স্টেবিলিটি বজায় রাখার জন্য তাদের কি করতে হয়, কারো সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করছে মানে রিয়াকশান করছে, হয়তো ইলেকট্রন দিচ্ছে, হ্যাঁ, ইলেকট্রন দিয়ে স্টেবল হচ্ছে, অথবা ইলেকট্রন নিয়ে কারো কাছ থেকে স্টেবল হচ্ছে। এনার্জি আর দেওয়া নেওয়ার সময় কী হচ্ছে, এনার্জি রিলিজ হয় অথবা এনার্জি কী করে গ্রহণ করতে হয়। অ্যাকচুয়ালি ওইভাবেই জিনিসগুলো এখানে বায়োলজি, যেহেতু এটা মানে বায়োকেমিস্ট্রির সঙ্গে যুক্ত, কেমিস্ট্রির সঙ্গে যুক্ত আছে, সো আশা করছি তোমরা বুঝতে পারছো। অ্যান্ড ইন্টারাকশন রেজাল্ট মানে আলটিমেট যে কোষীয় লেভেলে, অর্গান লেভেলে, মলিকুলার লেভেলে যেটা হচ্ছে না আমাদের বডিতে, আলটিমেটলি ওটাই ফুটে উঠছে, কারণ ওটা দ্বারাই তো আমাদের বডিটা তো আলটিমেটলি ওটা দ্বারাই গঠিত না, সেই জিনিসটা বুঝতে পারছো। অ্যান্ড দিস ফেনোমেনা, এই ঘটনা ইজ ট্রু ইন দ্য হায়ারার্কি অফ অর্গানাইজেশনাল কমপ্লেক্সিটি এট অল লেভেল। এটাই বলছে যে ফেনোমেনাটাতে হায়ারার্কি মানে সিরিজ, এটা অর্গানাইজেশনাল কমপ্লেক্সিটি যত জটিল হবে অল লেভেলে। অ্যান্ড দেয়ার ফর উই ক্যান সে দ্যাট দ্য লিভিং অর্গানিজম আর সেলফ রেপ্লিকেটিং। লিভিং অর্গানিজম কী হয়, সেলফ রেপ্লিকেটিং মানে প্রতিলিপি করতে পারে। অ্যান্ড ইভলভিং অ্যান্ড সেলফ রেগুলেটিং ইন্টারেক্টিভ সিস্টেম, দেখো রেগুলেটিং থাকে অ্যান্ড ইন্টারেক্টিভ সিস্টেম আছে, ক্যাপেবল অফ রেসপন্ডিং টু এক্সটার্নাল স্টিমুলি, মানে বাহ্যিক যেগুলো উদ্দীপক তাদের প্রভাবে কি আমরা সাড়া প্রদান করি, সেটাই বলছে। সেটা হলো লিভিং অর্গানিজমের একটা বিশেষ বৈশিষ্ট্য। অ্যান্ড বায়োলজি ইজ দ্য স্টোরি অফ দ্য লাইফ অফ আর্থ। তাহলে বায়োলজি কী করি, বায়োলজির সাহায্যে আমরা স্টোরি পড়ি, পৃথিবীতে যেসব জীব আছে সেই সব পড়া হয় তাদের। অ্যান্ড বৈশিষ্ট্য, বায়োলজি ইজ দ্য হিস্ট্রি অফ দ্য ইভলিউশন। দেখো ইভলিউশন অফ লিভিং অর্গানিজম অন আর্থ, কীভাবে জীবনের সৃষ্টি হলো তারই পড়াশোনা করা হয় বায়োলজির মাধ্যমে। অ্যান্ড এখানে আমাদের বায়োলজির ডেফিনেশন পাচ্ছি এতক্ষণ পর। অ্যান্ড অল লিভিং অর্গানিজম প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, সব যেগুলো আছে অর্গানিজম আছে, জীব আছে বলছে, এখন বর্তমান, প্রেজেন্ট মানে বর্তমান, এখানে পাস্ট হলো অতীত, বর্তমান অতীত আর ভবিষ্যৎ, আর লিঙ্কড বলছে এই তিনটা যে কাল আমরা যে বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিনটার মধ্যে কি আছে, একটা হলো লিঙ্ক আছে, শেয়ারিং অফ দ্য কমন জেনেটিক ম্যাটেরিয়াল, এই যে জেনেটিক ম্যাটেরিয়াল বাট টু ভেরিং ডিগ্রিস। এখানে একটু যদি আমরা বুঝি মানে এক্সপ্লেন করি ভালোভাবে, তাহলে আমাদের যেমন আমাদের যেগুলো পূর্বপুরুষ ছিল, আমরা হিউম্যান ইভলিউশনে পড়বো, সেই বা ক্লাস 10-এ তোমরা পড়েছো হিউম্যান ইভলিউশনে, যে বিভিন্ন পূর্বপুরুষের পরে মানে ধাপে ধাপে আমরা এসেছি, তাই কি না, ওই মানে ড্রায়োপিথিকাস শুরু করে, হ্যাঁ,
অস্ট্রালোপিথেকাস, এগুলো নামগুলো হয়তো যারা শুনেছো, যা পড়েছো, তাহলে বিভিন্ন হাজার হাজার বছর ধরে, হ্যাঁ, বিলিয়নস অফ ইয়ার্সের পর আমাদের যে এখন হোমোসেপিয়েন্স এসেছে, এর আগে তো তাদের সঙ্গে আমাদের লিঙ্ক আছে কিসের মাধ্যমে? জেনেটিক মেটেরিয়ালের মাধ্যমে, মানে যে জেনেটিক বস্তু, হ্যাঁ। বাট পার্থক্যটা কোথায়? সামান্য কি আছে, বাট টু ভেরিং ডিগ্রিস, হ্যাঁ, পার্থক্য আছে, মিল আছে, কিন্তু আমাদের কী আছে, পার্থক্য আছে, ভেরি করে। তাহলে বুঝতে পারলে নেক্সট ইয়েতে আমাদের, আচ্ছা এই পর্যন্ত আমাদের ছিল যে টপিক, দ্য লিভিং টপিকটা এই পর্যন্ত ছিল। এরপরে আমাদের যে 1.2-তে ডাইভার্সিটি অফ দ্য লিভিং ওয়ার্ল্ড শুরু হয়, আমি নেক্সট ইয়েটা ভিডিওতে এই টপিকটা করবো কভার। তো আশা করছি গাইজ তোমাদের আমি বোঝাতে পারলাম, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে কোঅপারেট করতে পারো। সো থ্যাংক ইউ গাইজ, নেক্সট ভিডিওতে আমরা নেক্সট টপিকটা ডিসকাস করবো।